আমাদের ভবিষ্যতের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এটি ধুলো ধূসরিত। জামাত বলতে পারছে না যে তারা আগামীতে রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে, রাজনীতি করবে। যতই দিন গড়াচ্ছে একসময়ের হিরোরা এখন আস্তে আস্তে ভিলেনে পরিণত হচ্ছে। তবে এই ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজিক কিছু ভুল আছে, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। স্ট্র্যাটেজিক ভুল বলতে আমরা যেটা বুঝি, সমন্বয়ক রফি মালটারে তো ছিলেন না? হা, এই মালটা। সে আবার সরকারে বলে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলের মানুষরা ঘাপটি বেড়ে আছে। আগের সরকারই ভালো আছে। শেখ হাসিনাই রাজত্ব করব, তারাই দেশটাকে চালাইব, আর আওয়ামী লীগের মানুষ ঠিকই খুঁজে লইব দেশের হাল ধরার জন্য। আপনারা যারা এখন এই যে মানে না সারা বাংলাদেশের রিক্সা চালক দলরা আন্দোলনে নামবে আপনার জন্য। সিন্ডিকেট এখনো আপনি ভাঙতে পারেন নাই, তাহলে আপনাকে কিসের জন্য বসানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে? এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। শেখ হাসিনা আসলেই দেশে আসবেন। আজকে দেখাবো আপনাদের আসলেই শেখ হাসিনা কবে আসবেন বাংলাদেশে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে চলে গেছেন, তিনি বাংলাদেশে আর ফিরবেন কিনা। সমন্বয়করা একে একে পদত্যাগ করছে। বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় দিচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার পদ হারাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক মন্ত্রীর ছেলে হচ্ছেন নতুন প্রধান উপদেষ্টা। তবে এবার কপাল খুলল আওয়ামী লীগ দলটির। এতদিনে এই সুযোগের অপেক্ষা ছিলেন শেখ হাসিনা। এবার পুরো অ্যাকশনে মাঠে নামবে আওয়ামী লীগ। দর্শক, খবরটি সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে, যে আপডেট হচ্ছে যে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে, সে নামটা বললাম না, তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। সো বাংলাদেশের রাজনীতিতে আজকের যেই ঘটনাটি, যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতির স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়, সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এর মধ্যে যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল, বহাল ছিল, তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে, আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে। এটা একটা খুব জোরালো একটা অপশন। তারপরে যদি এই অপশন কাজ না করে, তারপরে নির্বাচন হতে পারে অথবা ইউনূস হটা আন্দোলন হতে পারে। এই অপশনগুলো ছিল। তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে, যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে, যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে, তারা সেই দায়টা নিতে চাচ্ছে না। সমন্বয়ক রফি মালটারে তো ছিলেন না? হা, এই মালটা। সে আবার সরকারে বলে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলের মানুষরা ঘাপটি বেড়ে আছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হয়তোবা এখনো আপনারা বলতে পারেন বিভিন্ন জায়গায় স্বৈরাচারের পদনামকারী দোসরেরা এখনো অবস্থান করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের যদি কাজ করতে অসুবিধা হয়, রাষ্ট্র সংস্কারে যারা অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন, আমরা স্বৈরাচার খুনি হাসিনাকে পড়াইতে পারছি, পালাইতে বাধ্য করছি, আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না। 15 সেকেন্ডও লাগবে না। যখন সাংবাদিক ছিল না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল, তখন কিন্তু আন্দোলন চলছে, এত খুন হয়েছে, এত কিছু হয়েছে, আন্দোলন কিন্তু চলেছে। এটা ভাইবেন না যে এইগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন, আপনারা কিন্তু রেহাই পাবেন না। একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব। চট্টগ্রামে অন্যান্য সমন্বয়করা তারে সাদাবাজ বলে গালি দেয়। স্টুডেন্ট থাকতেই মালডা চাকরির টিন বাইর করে ফেললো। এরাই জাতীয় বেঈমান। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক
কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব, যিনি বাংলাদেশে আসছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য, সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে, তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে, তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে, এটা সে বারবার জানতে চাইছিল। তো যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাং হয়ে গেছে, যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে পারেনি। শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে, কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে, সেই সংবিধানটা কিন্তু ৭২-এর সংবিধান। তো ৭২-এর সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে, তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে, তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী, এটাতে কোনো সন্দেহ নেই। এখন বিষয় হলো এইটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে, বিষয়টা কিভাবে কি করবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে। আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায়। ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না। আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে, তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলার শিকার হচ্ছে, যেভাবে আশাহত হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে, এই নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে, তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে, এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতে আশ্রয় দিয়ে রাখছে, এবং ভারতে সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান, যেটুকু মর্যাদা পাওয়ার দরকার, সেটুকু সম্মান, সেটুকু প্রটোকল কিন্তু সেখানে পাচ্ছে। এটা গোপন সূত্রের ভিত্তিতে শিওর হওয়া গেছে। আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আপনাদের ভারতের প্রশাসনিক ইয়েগুলোতে, সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে, আপনারা খোঁজ খবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন যে শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রীর যে মর্যাদা পায়, সে মর্যাদাতেই আছে। এখন যদি সে বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে। এইটা অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে যাইতে পারে। অনেকে মনে করতে পারেন যে আমি আবল তাবল বলতেছি। আপনারা এটা সত্যতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কারণ এইটা এখন শুধু ঘোষণা বাকি যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, এইটাতে কিন্তু এইটার জন্য যে তাকে কোনোভাবে কিছু করতে পারবে, ব্যাপারটা কিন্তু এমন না। এটা এখন পর্যন্ত এইটুকু নিশ্চিত যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে। এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায়, এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায়, তাইলে কয়েকটা প্রবলেম তৈরি হবে এই দেশে। হতাশ। গত 5 মাসে যা কিছু ঘটেছে এবং এখন এই সময়টিতে যা কিছু ঘটে চলছে রাজপথে এবং প্রাসাদের অভ্যন্তরে, সচিবালয়ের ভিতরে, ক্যান্টনমেন্টে, বিচারালয়ে এবং সাধারণ মানুষের মন এবং মস্তিষ্কে, তাতে প্রায় প্রতিদিনই অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রায় সব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা এই জায়গাতে বসে এই 2025 সনের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এখানে বসে কোনো অবস্থাতেই আগামীর যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ভবিষ্যতের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এটি ধূসরিত। জামাত বলতে পারছে না যে তারা আগামীতে রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে, রাজনীতি করবে, ইসলাম প্রচার করবে, নাকি মদিনার রাষ্ট্র কায়েম করবে। তারা কি বিএনপির সঙ্গে শত্রুতা করবে না বন্ধুত্ব করবে, আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে, ইসলামী দলগুলোর সঙ্গে তাদের যে বন্ধন, এটি আদৌ হবে কিনা বলতে পারছে না। একইভাবে বিএনপি, সবাই জানি যে বিএনপি জনপ্রিয় দল, বিরোধী দল, সারা বাংলাদেশে অনেক অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু তারপরেও ভোটের রাজনীতিতে এখন যদি ফেয়ার ইলেকশন হয়, সেখানে বেশিরভাগ আসন বিএনপি লাভ করবে। যদি আওয়ামী লীগ আসে, তবুও তারা 200-র উপরে সিট পাবে। আর যদি আওয়ামী লীগ না আসে, তাহলে তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। 300 আসনই তারা জয়লাভ করে আসবে। তো এই যেখানে বাস্তবতা, সেখানে বিএনপির আনহ্যাপি হওয়ার কারণটা কি? কেন তারা অস্থির? কেন তারা নির্বাচনের জন্য বলতে গেলে পাগল হয়ে গিয়েছে? এর কারণ হলো তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের এই যে সম্ভাবনাটা, একেবারে হাতের কাছে পাওয়া একটি স্বর্ণডিম্ব, সেই স্বর্ণডিম্বটি মনে হচ্ছে যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এই কারণে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে যে কোনো একটা দফা করতে চাচ্ছে। অন্যদিকে যারা এই বিপ্লবের নায়ক, সমন্বয়ক, তাদের একটা বিরাট স্বপ্ন ছিল একটা দেশ নির্মাণে এবং বিনির্মাণে। তারা অমরত্ব লাভ করতে চেয়েছিলেন, সফলতা দেখাতে চেয়েছিলেন। সেটি এখন ধুলায় ধূসরিত। সমন্বয়ক নামক যে শব্দটি, এটি এখন আর জনপ্রিয় নয় এবং সমন্বয়ক নামে আমাদের এই যে জনপদে চলাফেরা করাটাও এখন আর সম্মানজনক নয়। দ্বিতীয়ত, তাদের মধ্যে যে রাজনৈতিক অভিলাষ দেখা দিয়েছিল, রাজনৈতিক দল তারা গঠন করবেন,
আগামীতে যে রাষ্ট্র পরিচালনা সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমনকি তারা রাষ্ট্র পরিচালনা করবেন। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটি এখন একেবারে অবাস্তব হয়ে পড়েছে। এরপর এই সরকারের যে অরাজনৈতিক যে অবস্থা, এখানে যারা আছেন বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ বয়স্ক মানুষ, যাদের বয়স অল্প, তারা একেবারেই অনভিজ্ঞ এবং তাদের দক্ষতা, প্রথমত অনভিজ্ঞতা আর দ্বিতীয়ত দক্ষতা, সেই দক্ষতা গত 5 মাসে বলতে গেলে খুবই অপ্রত্যাশিতভাবে খারাপ। ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে নিয়ে মানুষ ইতিবাচক কোনো স্বপ্ন দেখে না। সবাই ধরে নিয়েছে এটা ব্যর্থ হবে এবং অযাচিত অভাবনীয় একটা রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন এখানে অনিবার্য হয়ে পড়েছে। কিন্তু সেটা কিভাবে আমরা জানি না। কেন জানি না? সেটি হলো যে আপনি যখন ভুল করেন, ভুল করার পরে আপনি যখন দিশেহারা হয়ে পড়েন, তখন কোনো অবস্থাতেই আপনি বলতে পারেন না যে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। যেমন ধরুন সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন। তো সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন। দ্বিতীয়ত হলো রাত্রি, গভীর রজনী। তো এই গভীর রজনীতে আপনি পথ হারিয়ে ফেললেন সুন্দরবনের মধ্যে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় আছেন, বলতে পারবেন না। কোথায় যাবেন বলতে পারছেন না। আপনি নেক্সট গন্তব্য কোথায়? বরং চারিদিকে যে অসংখ্য আতঙ্ক আপনাকে একসাথে একেবারে অক্টোপাসের মতো চেপে ধরবে। তো এই যে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে এরকম অনিশ্চয়তা, নেক্সট গন্তব্য কী, পরবর্তী স্টেশনটা কী, রাজনীতির ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেছে, যার জন্য আমরা বলতে পারছি না। যেভাবে শেখ হাসিনা সমস্ত ট্রেনের যে লাইন, রাজনৈতিক ট্রেনের যে লাইন, এটি এলোমেলো করে দিয়েছিল। ফলে তার যে ট্রেন চলছিল, কিন্তু ট্রেন লাইনের উপরে ছিল না, সড়কের উপর দিয়ে, পথের উপর দিয়ে, নদীর ভিতর দিয়ে তার ট্রেন চলছিল। ফলে যা হওয়ার, যেই ট্রেন নদীর মধ্যে চলছিল সেটি ডুবে গেছে, যেটি ক্ষেতের মধ্যে ছিল সেটি আটকে গেছে, আর যেটি রেল লাইনের পাশে পড়ে গিয়েছিল সেটি উল্টে আছে। তো এখনও সেই শেখ হাসিনার যে ভুল এবং ভ্রান্তিগুলো, সেই ভুল এবং ভ্রান্তিগুলো সুদে এবং আসলে এই সময়টিতে আরও বেড়ে গেছে। এবং এখান থেকে বের হওয়ার জন্য যে প্রজ্ঞা দরকার, মেধা দরকার, জনমত দরকার, সম্মিলিত প্রচেষ্টা দরকার, সমবায় দরকার, কোঅপারেশন দরকার, এটি হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে তার যে টোটাল রাষ্ট্র পরিচালনাটিকে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনার মতো করে মনে করেছিলেন এবং সেভাবে চালানোর জন্য তার আত্মবিশ্বাস ছিল, পরিকল্পনা ছিল এবং সেভাবে তিনি রিক্রুটমেন্ট করেছিলেন একটা গ্রামীণ ব্যাংক মডেলের গ্রামীণ বাংলাদেশ। তো এটা কতটা বুমেরাং হয়েছে? ধরুন গ্রামীণ ব্যাংকে যারা প্রাথমিক দিকে যখন প্রতিষ্ঠিত হলো, তারা সবাই দরিদ্র মানুষ, তাদেরকে ঋণ দেওয়ার কথা বলে তাদেরকে ঘোরানো যেত, নারী এবং পুরুষ। এবং আমরা দেখেছি যে ঋণ দেওয়ার আগে 1 মাস সেই গ্রামীণ ব্যাংকের যারা সদস্য তারা নিয়মিত হাজিরা দিতেন, তারপরে লেফট করতেন, পিটি করতেন, আইন কানুন শুনতেন, ভবিষ্যতে এই 2000 টাকা পেলে কীভাবে ফেরত দিতে হবে, সেইভাবে তারা সমবায়ের ভিত্তিতে কীভাবে ফেরত দিবেন। স্বামী টাকা নিলে স্ত্রীকে দিতে হবে, স্ত্রী টাকা নিলে স্বামীকে দিতে হবে, স্বামী স্ত্রী ফেল করলে ওই যারা সদস্য রয়েছে, অন্যান্য সদস্য, তাদেরকে দিতে হবে। তো এইভাবে স্বল্প পরিমাণ টাকা দিয়ে একেবারে অন অ্যাভারেজে উচ্চ সুদ আদায় করে 100% সফল হওয়ার যে নিয়ম গ্রামীণ ব্যাংক দেখিয়েছিল, ওটি রাষ্ট্র পরিচালনায় অসম্ভব। যেখানে পুরো ব্যাংকটাকে গিলে খায়। গ্রামীণ ব্যাংকের টোটাল পুঁজি 1000 কোটি টাকা যদি হয়, এই রাষ্ট্র ব্যবস্থাপনায় এক একজনে এস আলম থেকে শুরু করে 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা চুরি করেছে। তো গ্রামীণ ব্যাংকের ওই 2000 টাকার সেই পুঁজি বিনিয়োগ এবং সেটা ফেরত আনার যে বুদ্ধি, এটা দিয়ে এই চোরদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারেননি। দ্বিতীয়ত হলো যে এখানে তিনি যেভাবে ঋণ আদায়ের জন্য আবার লেফট করাতেন, দেখা গেছে যে এই মাসে বা তারা সপ্তাহে একটা কিস্তি দিত 2000 টাকায়, হয়তো 50 টাকা বা 100 টাকা একটা কিস্তি। তো কোনো মহিলা বা কোনো পুরুষ যদি কিস্তি দিতে না পারতো, তাকে পুকুর সাঁতরাতে বলা হতো, শাস্তি দেওয়া হতো। ঋণ পরিশোধ করতে না পেলে শাস্তি দেওয়া হতো। এরকম অনেক শাস্তি ভোগ করতে গিয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন। তো এখন এই যে রাষ্ট্র পরিচালনায় এসে এই জিনিসগুলো ব্যর্থতার জন্য আপনি কোনো ডিসিকে এইভাবে বলতে পারবেন না যে তুমি এই কাজটি করতে পারোনি, অতএব তুমি একটু পুকুর সাঁতরাও, তুমি লেফট করো। দর্শক, দেখছেন গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। সালাউদ্দিন সাহেব যে কথাটি বলেছেন, নতুন উপদেষ্টার দায়িত্ব নেবেন নতুন প্রধানমন্ত্রীর ছেলে, তবে কে তিনি সেই নামটি এখনো স্পষ্টভাবে জানা যায়নি। দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং নোটিফিকেশনটি চালু করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।